আমরা এখন ভাই একটা ড্রিমের মধ্যে আছি। আমরা এখন রিয়াল মাদ্রিদ মানে ভাবি যে উই আর ওপেন, উই আর লুকিং ফর OMG, দিস ইজ ইলিগাল, অ্যাবসলুটলি ইলিগাল ভাই। আপনার টিমে ভিনি আছে, এমবাপ্পে, জুড বেলিংহাম, রদ্রিগো, ফেডে ভালভার্দে, চুয়ামিনি। আপনি একটা লিস্ট বানাইতে পারবেন, প্রত্যেকটা প্লেয়ার ওয়ার্ল্ড ক্লাস, আর কাকে বাদ দিয়ে আপনি কাকে খেলাবেন। এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমরা রদ্রিগোকে কি নিয়মিত খেলাবো নাকি ভিনি, জুড বেলিংহাম আর এমবাপ্পে এই তিনজনকে নিয়ে ফ্রন্ট লাইন সাজাবো। মানে এখন আমাদের কাছে রদ্রিগোর মতো একটা প্লেয়ার আছে, এটাই আমাদের জন্য একটা সমস্যা। আমাদের বেঞ্চে গুলার আছে, মডরিচ আছে, সেটাও আমাদের জন্য একটা সমস্যা। তো রিয়াল মাদ্রিদের অবস্থা এখন এমন হয়েছে যে আপনার হাতে প্রচুর সৈন্য আছে, আপনার হাতে প্রচুর গোলা বারুদ, কিন্তু আপনি বুঝতেছেন না আপনি যুদ্ধটা কোথায় করবেন। আপনার অপোনেন্টের অবস্থা খুব বাজে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। গতকালকে সবাই বলতেছে এই রিয়াল মাদ্রিদে কে থামাবে, বা যেটা আমরা সবাই মজা করছি যে উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রুস। বাট যেটা ঝামেলা হইতে পারে ব্যালেন্স, যেটা আমরা আগেও দেখেছি যে পিএসজির মতো টিম অনেক বড় বড় তারকাকে নিয়েও একটা টাইমে তারা কিছুই করতে পারে নাই, একটা টাইমে কি কখনোই কিছু করতে পারে নাই। বা ম্যান সিটির মতো টিমও কিন্তু প্রত্যেকটা বার চ্যাম্পিয়ন্স লিগের একেবারে কাছে গিয়েও কিছু করতে পারে নাই। কিন্তু সম্ভবত এটা রিয়াল মাদ্রিদ বলেই আমরা একই সাথে ভিনি, বেলিংহাম, এমবাপ্পে বা রদ্রিগো, এই যে নিউ ইয়াংস্টার বা আগামীর যারা ফিউচার, তাদেরকে একাদশে তাদেরকে প্রত্যেকটা ম্যাচে হয়তো বা আমরা একসাথে নামাবো, বাট সামহাও ব্যালেন্স করে ফেলবো। আর এইটার পুরোটা ক্রেডিট আমি দেবো কার্লো আনচেলত্তিকে। মানে একটা লোক জাস্ট চুইংগাম চাবাইতে চাবাইতে সে কি করে কে জানে, সে হয়তো বা বইলা দেয় তোমাদের যা ইচ্ছা তাই করো। এরপর যখন দলের অবস্থা খুব বাজে হয়ে যায়, দল গোল পায় না, দল ম্যাচ হারতেছে, তখন সে যে কি করে কে জানে, সে হয়তো বা কাউকে নামায় ফেলবে বা তার একটা ব্রুচা করবে এবং ম্যাচের পুরাটা সিনারি পাল্টে যাবে। যদি গতকালকের ম্যাচ নিয়ে বলি, ফার্স্ট হাফটা খুব বাজে ছিল আমাদের। এটা আপনি বলতে পারেন কারণ একটা তারকা খচিত দলের ফার্স্ট ম্যাচ, এখানে আপনি ব্যালেন্স পুরা টিম কম্বিনেশন নিয়ে একটু ঝামেলা হইতেই পারে। আমরা এতদিন খেলছি ভিনি আর রদ্রিগো আর বেলিংহাম, এই তিনজনের ফ্রন্ট নিয়ে। আমরা যদি গতকালকের ম্যাচ নিয়ে বলি, যে ফরমেশনটা আমাকে দেখানো হয়েছে 4-3-3, আপনার ফ্রন্টে ভিনি, ভিনি, রদ্রিগো আর এমবাপ্পে। বাট ম্যাচে যদি আপনি দেখেন যেভাবে আসলে অফ দ্য বল বা যেভাবে কার্লো আনচেলত্তি আসলে খেলাইছে, যে আপনার ফ্রন্টে জাস্ট দুজন ছিল, ভিনি আর এমবাপ্পে, যেখানে এমবাপ্পেকে নাম্বার 9 হিসাবে খেলানো হয়েছে। এটাও হয়তোবা সে পিএসজিতে খেলছে, বাট নিয়মিত হয়তোবা রিয়ালে খেলবে, এটা তার জন্য নতুন একটা ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনার ফ্রন্টে ছিল এমবাপ্পে আর ভিনি, আর রাইট উইংয়ে ছিল রদ্রিগো, লেফটে ছিল আপনার বেলিংহাম, এর নিচে আপনার ফেডে ভালভার্দে, চুয়ামিনি, এদেরকে নিয়ে দাঁড় করাইছে আনচেলত্তি। বাট ফার্স্ট হাফে সম্ভবত এই জিনিসটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। প্রথমবারের মতো আমরা ক্রুজ ছাড়া খেলতে নামতেছি, এই জিনিসটাই প্রথম হাফে মানে সম্ভবত সবাই মিস করছে যে আমাদের একজন ক্রুজ নাই। আমাদের এই যে একটা স্তম্ভ বা এই যে একটা দল, এখানে যে মিসিং পাজল, সেটা হচ্ছে টনি ক্রুজ। আমরা টনি ক্রুজের পাসিং অ্যাবিলিটি মিস করছি, আমরা টনি ক্রুজের লং বল, যেটা সম্ভবত আমাদের এই সিজন জুড়েই মিস করতে হবে, যে এই লং বলটা কে দিবে। এক্ষেত্রে গতকালকে আসলে আমরা ফেদে ভালভার্দেকে বলছি যে সে হচ্ছে টনি ক্রুজের পারফেক্ট রিপ্লেসমেন্ট, বা হয়তোবা টনি ক্রুজের মতো হবে না, বাট তাকে একটা টাইম হয়তোবা রিপ্লেস করতে হবে, বাট মানে ওই রোলটা তাকেই প্লে করতে হবে। তার জার্সিটাও কিন্তু ভালভার্দের। আপনি যদি গতকালকের ম্যাচ দেখেন, এই কাজটা করেছে জুড বেলিংহাম। সে বল ক্যারি করেছে, পাস করেছে, বল রেখে খেলার মুভমেন্ট ধরে রাখা, বল নিজের কন্ট্রোলে রেখে এই যে লং বলের পাসগুলা দেওয়া, এই কাজগুলাই গতকালকে জুড বেলিংহাম করছে। আমি যদি বলি যে ক্রুজের আসলে রিপ্লেসমেন্ট কে হতে পারে, ইয়াংস্টার বাদ দেই, ক্রুজের যে জায়গাটা, এই যে লং বল পাস করা, লং বল থ্রো করা, এই কাজটা করতে পারে একমাত্র লুকা মডরিচ। বাট এই যে এসে লুকা যে প্রত্যেকটা ম্যাচে চান্স পাবে না, সে শুরুর একাদশে থাকবে না, এটা লুকা মডরিচ নিজেও জানে। তো আমাদের ইয়াংস্টারদের মধ্যেই কাউকে এই দায়িত্বটা নিতে হবে। সম্ভবত জার্সি কিংবা নামে ফেদের হাতে এই দায়িত্বটা থাকলেও আমরা মাঠে হয়তো বা দেখবো জুড বেলিংহাম এই রোলটা প্লে করতেছে। কালকে তার কিছু মুভমেন্ট থেকে শুরু করে তার বল ক্যারি করা, অফ দ্য বল মুভমেন্ট বলেন,
তারপরে বল পায়ে রেখে কিভাবে গেম কন্ট্রোল করা, পাস দেওয়া, পুরাটা মোমেন্টে তাকে বারবার সবাই জিদানের সাথে তুলনা করেছে বা বলতেছে এই যে জিদানের পারফেক্ট হেয়ার আমরা এতদিন পর পাইছি, জিদানের পারফেক্ট উত্তরসূরি, জিদানের সেই 5 নম্বর জার্সি, আর জুড বেলিংহাম কালকে যে খেলাটা দিছে ভাই অবিশ্বাস্য। এখন ঝামেলা সম্ভবত একটাই হইতেছে যে আমাদের টনি ক্রুস নাই। আপনি যদি গতকালের ম্যাচ দেখেন দেখতে পারবেন যে থিবো কুর্তোয়া সে লং পাস দিছে অনেকগুলা, মানে আপনার এখন ক্রুসের যে লং পাস, লং বল থ্রো করা, এই জিনিসটা নিয়ে আমাদের হয়তোবা ভুগতে হবে, কারণ টনি ক্রুসের জায়গাটা কেউ নিতে পারবে না। আর আমরা স্টিল জানি না টনি ক্রুস কেন অবসর নিছে। একটা লোক স্টিল তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছে, সে পিক ফর্মে থেকেও এইভাবে অবসর নিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই রিয়াল মাদ্রিদ আসলে কত দূর যাবে, বা আমরা যেটা বলতেছি যে কল দ্য কপস বাট নট ফর আস, কল দ্য অ্যাম্বুলেন্স বাট নট ফর আস। রিয়ালের জন্য এটা ব্লেসিং, অপোনেন্টের জন্য এটা আসলে নাইটমেয়ার যারে বলে। কিন্তু এই টিমরেও হয়তোবা কেউ আটকাতে পারবে, এই টিমই হয়তোবা কোনো একটা ম্যাচে বাজেভাবে হারবে, যেটা আমরা গতকালকেও দেখেছি যে ফার্স্ট হাফে রিয়াল কোনো গোল করতে পারে নাই। তার চেয়েও বড় কথা হইতেছে যে রিয়ালের মতো রিয়াল খেলতেই পারে নাই। আমরা ফার্স্ট হাফের পরে প্রচুর সমালোচনা দেখছি এটা নিয়ে যে এই রিয়ালে তো নতুন, কিন্তু ভাই সমস্যা হচ্ছে যে এতগুলো তারকা নিয়ে একটা দল ফার্স্ট টাইম খেলতেছে, যেখানে ইনক্লুড হয়েছে কিলিয়ান এমবাপ্পে। যদি সে পিএসজিতে নাম্বারের রোল প্লেও করে, ম্যাচের মোমেন্টে সে আবার উইংয়ে চলে গেছে, সে তার পজিশন লেফটে চলে গেছে। বাট গতকালকে পুরোটা সময় লেফটটা ভিনির জন্য ছিল, এবং এটা কিলিয়ান এমবাপ্পে নিজেও জানে যে লেফট উইং শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়র। আপনি যত বড় তারকা হন কোনো লাভ নাই, রিয়ালের লেফট উইং ভিনিসিয়াস জুনিয়রের। এই জিনিসটা রদ্রিগো কয়েকটা বছর ফেস করে আসতেছে, এবং হয়তোবা সেও এখন ধরে নিছে যে লেফট উইং তার জন্য না। তো কিলিয়ান এমবাপ্পের জন্য নাম্বার 9 রোলটা অবশ্যই সে এই রোলে এখন থেকে বেটার খেলতে হবে, এই রোলে তাকে মানিয়ে নিতে হবে। তবে পজিটিভ যে দিকটা হচ্ছে, যেটা নিয়ে আমরা এতদিন শুনছি যে কিলিয়ান এমবাপ্পে আসতেছে, সে ড্রেসিং রুমের যে পরিবেশটা নষ্ট করবে, তার ইগো, অহংকার, কিন্তু ভাই এটা রিয়াল মাদ্রিদ, এটা আপনাদের কোনো সস্তা ক্লাব না, এটা তিন পাত্তি কোনো ক্লাব না ভাই, এটা রিয়াল মাদ্রিদ। এই রিয়াল মাদ্রিদে আসলে ভাই আপনি যখন এই ড্রেসিং রুমে যাবেন ভাই, আপনি যত বড় হনু হন, যত বড় আপনার ইগো থাকে ভাই, আপনি মানুষ হয়ে যাবেন। হয় আপনি মানুষ হবেন, আর নাহলে ভাই এই দল থেকে ছাঁটাই। আপনি গতকালকের ম্যাচটা যদি দেখেন যে কিলিয়ান এমবাপ্পের উপর সবাই কতটা ইফেক্টিভ ছিল। কিলিয়ান এমবাপ্পের গোলের পর সবাই যা কিলিয়ানকে এমবাপ্পেকে হাক করা, বা আপনি যদি ট্রেনিং এর মোমেন্টে দেখেন যে এমবাপ্পেও সবার সাথে ফান করতেছে, দুষ্টামি করতেছে, ভাই এইটাই রিয়াল মাদ্রিদ। আপনি অন্য কোনো দলে এইটা দেখতে পারবেন না, এইটা শুধু আপনি দেখতে পারবেন রিয়াল মাদ্রিদে। এই জন্যই রিয়াল মাদ্রিদ গ্রেটেস্ট ক্লাব অন দ্য আর্থ। গতকালকের প্রেসেও আনচেলত্তি সেম কথাটা বলছে যে ভাই এই দলে সবচেয়ে বড় এখন যে ব্যাপারটা ব্যালেন্স রাখতে হবে। এই দলের ভাই প্রত্যেকটা প্লেয়ার নাম্বার 1, প্রত্যেকটা প্লেয়ার ইয়াংস্টার ফিউচারের, কিন্তু যেটা ঝামেলা হচ্ছে এই দলে এখন ব্যালেন্স রাখতে হবে, টিম কম্বিনেশন রাখতে হবে। যদি রিয়াল মাদ্রিদ ব্যালেন্স ধরে রাখতে পারে, টিম কম্বিনেশন ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারে, এর সাথে নিজেদের খেলাটা যদি তারা 50% দিতে পারে, ভাই এই সিজনে ভাই অনেক কিছু দেখা বাকি এখনো। ভাই এই রিয়াল মাদ্রিদ যে কত দূর যাবে, এই রিয়াল মাদ্রিদ যে আর কি কি করতে পারে, এটা আপনি যত ম্যাচ দেখবেন, তারা যতটা ম্যাচ খেলবে একে অপরের সাথে, একে অপরের ম্যাচে কিভাবে কে কার কোন পজিশন, কে কিভাবে খেলবে, এটা যত তাড়াতাড়ি তারা বুঝবে ততটা ভয়ঙ্কর হবে। আপনারা রাউল, জিদান, বেকহাম সেই গ্যালাক্টিকো টিম দেখছেন, এরপর গ্যালাক্টিকো 2-0 যেটা গ্যারেথ বেল, রোনাল্ডো, বেনজেমা, ডিমারিয়া, রড্রিগেস, এই যে কিছু প্লেয়ার নিয়ে ছিল, ইস্কো 16-17 সেই মোমেন্টগুলো 13-14, কিন্তু এই গ্যালাক্টিকো 3-0 ভাই অবিশ্বাস্য। আপনার দলে আছে ইংল্যান্ড টিমের সেরা প্লেয়ার, আপনার টিমে আছে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়, আপনার টিমে আছে ভিনিসিয়াস, আপনার টিমে আছে রদ্রিগো, এবং এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় আপনি কিলিয়ান এমবাপ্পে না ভিনিসিয়াস জুনিয়র, এটা নিয়ে আপনি তর্ক করবেন। সমস্যা হইতেছে যে রিয়াল মাদ্রিদের নেক্সট কয়েক সিজন পর দেখতে হবে যে ব্যালন ডিওর কে জিতবে, যেটা এই সিজনে অলরেডি হয়েছে যে বেলিংহাম না ভিনিসিয়াস। নেক্সট সিজনে হয়তো দেখবেন ভিনিসিয়াস এমবাপ্পে না জুড বেলিংহাম। নিজেদের মধ্যে এখন একটা ফাইট হবে, ভাই ভিনিসিয়াস বেটার খেলছে ও জিতবে, ভাই জুড বেলিংহাম অমুক ফাইনালে বেটার খেলছে তারে দেয়, তারে দিক, কিংবা কিলিয়ান এমবাপ্পে ভাই সবচেয়ে বেশি গোল করছে ওর জন্য ম্যাচ জিতছি, ভাই এই ব্যালন ডিওরটা এমবাপ্পের জন্য। এখন ঝামেলা যদি হয় হবে রিয়াল মাদ্রিদের ফ্যানেদের নিজেদের মধ্যে যে কে জিতবে ব্যালন ডিওর,
কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোল ছিল এই সিজনে। তবে এই সিজনটা মাত্র শুরু, আমাদের আরও অনেক অপেক্ষা করতে হবে। তবে গতকালকের ম্যাচ নিয়ে যদি আমি আবারও বলি, গতকালকের ম্যাচের সেরা খেলোয়াড় ছিল জুড ভিক্টর বেলিংহাম। বেলিংহাম যা খেলছে, বেলিংহাম যেভাবে খেলছে এইভাবে যদি সে ধরে রাখতে পারে ডাবল ভালো খেলবে। যদি তার এই রোলটা সে প্লে করতে পারে, সে যদি এইভাবে পুরো সিজনটা খেলতে পারে। যাই হোক, এই রিয়াল মাদ্রিদের জন্যই হয়তো বা মাদ্রিদিস্তারা এতটা দিন প্রে করছে। তো ফাইনালি আমরা দেখতে পারতাছি যে আমাদের টিমে জুড বেলিংহাম, রদ্রিগো, ভিনিসিয়াস, এমবাপ্পে, গুলার, মডরিচ, চুয়ামেনি, মানে আপনি কাকে রেখে কাকে বাদ দিবেন ভাই। এখন আমাদের কথা বলতে হয় যে আমাদের বেঞ্চ থেকে গুলাররে কেন নামায় না, ব্রাহিম ডিয়াসকে কেন নামায় না, লুকা মডরিচকে কেন খেলাইতেছে না। মানে আমরা এখন ঝামেলায় আছি যে আমাদের প্লেয়ারগুলা কেন 90 মিনিটের মধ্যে জায়গা পাইতেছে না। আমাদের এখন 5টা সাব না, আমাদের আরো বেশি সাব দরকার। তবে ভাই ওভার কনফিডেন্স হয় না, সিজন মাত্র শুরু। আমাদের এই সিজনটা লম্বা একটা সিজন, আর আমাদের ট্রাই করতে হবে। লেনে একটা ঝামেলা ছিল, মানে কোপা রেলে জিতা হয় না, যেখানে আমরা চ্যাম্পিয়ন্স লিগে সবাই কাঁপাই দেই, কোপা রেলেতে যে একদম 3rd ডিভিশন 4th ডিভিশন একটা দলের কাছে হারা যায়। তো আমাদের এবার লক্ষ্য রাখা উচিত যে আমরা প্রত্যেকটা শিরোপার জন্য লড়াই করব, প্রত্যেকটা শিরোপা জেতার জন্য ট্রাই করব, এটাই। আর ইন্ডিভিজুয়ালি কাউকে বলার জন্য যদি বলি তো সেটা অবশ্যই জুড বেলিংহাম, ফেদে ভালভার্দে, ভিনিসিয়াস আর কিলিয়ান এমবাপ্পে। তো অভিযোগ সে অহংকারী একটা ছেলে, তার ইগো অনেক, এবং এটা আমরা দেখছি প্ল্যান্টিনে এসে ঝামেলা হয়েছে পিএসজিতে। কিন্তু এটা ভাই রিয়াল মাদ্রিদে আপনি এগুলো করে পার পাবেন না। আর রিয়াল মাদ্রিদে আসলে আপনি অবশ্যই নিজের চেয়ে দলের জন্য খেলবেন, এই জন্য এইটা শ্রেষ্ঠ একটা ক্লাব। এই ভিডিওটা আমি শেষ করতেছি থিবোকে নিয়ে। থিবো কোর্তোয়া গত সিজনে যার পুরোটা সময় গেছে এসিএল ইনজুরির জন্য, সেই লোক ফাইনালে আসলো, ফাইনালে খেললো, কোনো গোল কনসিড করলো না। গতকালকের ম্যাচেও সে অবিশ্বাস্য খেলছে, যে কয়েকটা অ্যাটাক হয়েছে তার কিছু দুর্দান্ত সেফ ছিল। এবং যদি আমি হিসাব করি লাস্ট সিজন থেকে এই নতুন সিজনে এখন পর্যন্ত থিবো কোর্তোয়া কোনো গোল খায় নাই। তো এটাই, আমরা এখন ভাই একটা ড্রিমের মধ্যে আছি। আমরা এখন রিয়াল মাদ্রিদ মানে ভাবি যে উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। তো রিয়াল মাদ্রিদ এইভাবেই থাকুক, রিয়াল মাদ্রিদ একটা আনস্টেবল টিম হোক, গ্যালাক্টিকো 3-0 হোক, কিন্তু ওভার কনফিডেন্স হওয়া যাবে না। আর সবাই যে যার জায়গা থেকে ভালো খেলুক। এই তো, আলা মাদ্রিদ।